হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের আমি অনেক 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 ভালোবাসা জানালাম আমার তরফ থেকে। তোমরা জানো আমি কাউকে থ্যাঙ্কস বলাটা মনে করি খুব পর করে দেওয়া। তার জন্য তোমরা আমাকে বার্থডেতে সবাই এত এত ভালো ভালো কমেন্ট করেছো। দেন ভিডিওতে, ইউটিউব চ্যানেলে এসে, দেন পার্সোনালি আমার নাম্বারে। আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ। এই না হলে পরিবার। যাই হোক, আমাদের বন্ডিংটা যেন সবসময় এরকমই থাকে। যাই হোক, আজকে একটু বিধ্বস্ত লাগছে আমি জানি, কারণ আজকে আমি বেহালায় গেছিলাম একটি বাড়িতে কাজ করতে। খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে সেই বাড়িতে গিয়ে। সত্যি কথা বলতে বাড়িটা প্রচণ্ড একটা নেগেটিভ ভাইবস বাড়িতে পেয়েছি। মানে কি বলবো, বাড়িটা এতটাই পরিমাণে চারপাশে নেগেটিভ এনার্জি ছিল, কাজ করে আসার পর মানে শরীর পুরো নিস্তেজ হয়ে যায়। আজকে গাড়িতে ড্রাইভার দাদার সাথে কোনো কথাও বলিনি। চুপচাপ এক কোণে বসে বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শরীর বন্ধন করে কাটান করে আবার বন্ধন করে চুপ করে শুয়েছিলাম। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটিভাবে কাটলো। যদিও আজকে শরীরে এতটা এফেক্ট পড়ার কারণ হচ্ছে আজকে মাঘ পূর্ণিমা। আজকের দিনটা হচ্ছে অনেকটা মানে এই দিক থেকে একটা শুভ দিন। কিন্তু এই দিনে কাজ করলে পারে, যেই বাড়িতে কাজ করেছি সেই বাড়ির জন্য খুবই ভালো। বাট আমার জন্য একটু হ্যাট্রিক তো হয়েই যায়। কারণ পূর্ণিমা অমাবস্যায় কাজ করলে তার মধ্যে আমি জেনে শুনেই গেছি যে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে আছে। যাই হোক, এবার আমি তোমাদের সাথে যে ঘটনাটা বলবো, প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি বলবো তাড়াতাড়ি করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই ঘটনাগুলো শেয়ারও করো। আজকের ঘটনাটা বড়ই অদ্ভুত, কিন্তু বাস্তব ঘটনা। ওই যে কথায় আছে না, বলে দেখবে যার সাথে ঘটে না সে কখনোই কিন্তু বুঝবে না। আজকে কোনো একটা জিনিস যদি আমার সাথে ঘটে, তাহলে সেই জিনিসটা আমি বুঝতে পারবো যে এটা আমার সাথে হয়েছে। আমি তোমাদের ফিল করাতে পারি, আমি তোমাদের সেই জিনিসটা অনুভব করাতে পারি। কিন্তু জিনিসটা যেইটুকুনি তোমাদের সাথে ঘটছে না, আর আমি চাইও না পার্সোনালি ঘটুক, আমি জাস্ট একটা ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের সাথে ঘটলে তাহলে তোমরা বুঝবে না জিনিসটা সত্যি বাস্তবে এরকম ঘটে। আমি বলি, ওরা দুইজন বন্ধু। এবার একটা কারখানায় ওরা দুজন কাজ করে। দুজনে বন্ধু হলে কি হবে, পুরো ভাইয়ের মতো। আমি কাল্পনিক নাম দিলাম এখানে, একজনের নাম দিলাম রাম আর একজনের নাম দিলাম শ্যাম। ঠিক আছে, রাম আর শ্যাম। তো রাম হচ্ছে বড়, শ্যাম হচ্ছে ছোট। রামের বয়স হচ্ছে মোটামুটি এখন ৩২ বছর, আর শ্যাম যে আছে তার বয়স ২৮ বছর। তো ২৮ বছর শ্যামের বয়স হলে কি হবে, শ্যাম কিন্তু খুব ইন্টেলিজেন্ট রামের তুলনায়। তো রাম কিন্তু যা করে শ্যামকে জিজ্ঞেস করে করে, কারণ শ্যাম একটু বেশি ইন্টেলিজেন্ট। তো শ্যাম রামকে বলল, প্রত্যেক দিন তো আমরা এই কারখানায় কাজে আসি, যা টাকা মাইনে পাই মোটামুটি কারখানায় ভালো টাকায় মাইনে পায় ওরা। তো ব্যাচেলার, সংসার তো করেনি, মা বাবাকে কিছু টাকা দিল দিল, না দিল মা বাবা চায় না। শ্যাম বলল, রাম চল আমরা এই দুজনে টাকা দিয়ে একটা বাইক কিনি। এবার কি হয় বলো তো, একটা ব্যাচেলার ছেলেদের মধ্যে আরও ৫টা ছেলেকে যখন বাইক নিয়ে ঘুরতে দেখে, তখন তাদেরও ইচ্ছা হয় যে আমরাও একটা বাইক কিনবো, এটা ইচ্ছে হয়। তো ইচ্ছে থেকে তাদের একটা বাহির প্রকাশ যে আমরা একটা বাইক কিনবো। শ্যাম যেহেতু ইন্টেলিজেন্ট, শ্যাম রামকে বলল, রাম তোর বাড়িতেও চাপ নেই, আমার বাড়িতেও চাপ নেই, তুই মোটামুটি ১০,০০০ টাকা আলাদা রাখবি, আমি ১০,০০০ টাকা আলাদা রাখবো। আর আমাদের তো কোনো নেশা নেই, হাত খরচা কিছু লাগে না, চা খাওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতেই আমাদের যে আওয়ার্স চলে, যে ফ্যাক্টরিতে কাজের, ওতে আমরা চা খেয়ে নিই, ওতে আমরা চাটা খেয়ে নিই। তো বাইরে সেরমভাবে সময় পাই না, সপ্তাহে ১ দিন ২ দিন ছুটি, সেইটার জন্য ১০ টাকা ৫ টাকার চা, ওটা মানে হিসাবের খাতার বাইরে ধরা যায় না। তাহলে পারে আমাদের টাকা সেরমভাবে লাগে না। যদি ২০,০০০ টাকা করে আমরা মান্থলি দুজন রাখি, তাহলে পারে আমরা একটা বাইক কিনবো। সাইকেলে করে কেন যাব, দুজন দুটো সাইকেলে করে যাওয়া আসা করে। তো এইটা শুনে রাম বলল,
রাম যেহেতু অনেক বড়, রামের একটা মতামত তো আছে। রাম বলল যে ঠিক আছে, তাহলে শ্যাম একটা কাজ কর, আমরা 20,000 টাকা করে রাখলে খরচা করে ফেলতে পারি, এক ঝটকায় আমরা বের করে দিলাম। ওর থেকে ভালো হয় না যে আমরা দুজনে টাকাটা ব্যাংকের ওখানে বা বাইকের ওখানে কথা বলে, যদি ধর আমরা ইএমআই করে গাড়িটা নিয়ে নিলাম, তারপর কুড়ি কুড়ি করে আমরা দিয়ে দিলাম। অনেক কুড়ি কুড়ি দিলে আমাদের তো অনেকটা বড় অ্যামাউন্ট, তাড়াতাড়ি শোধ হয়ে যাবে, জিনিসটা আমাদের হয়ে যাবে। তো স্যাম তাতে একটু মত পোষণ করেনি। তাও ওর কথা শুনে ভাবলো ঠিকই তো, 20,000 টাকা করে যদি দুজনে রাখি, হতে পারে কোনো একটা খরচা হয়ে গেল, কিন্তু গাড়িটা যদি বের করে নিই তাহলে পরে ইএমআইয়ের একটা চাপ থাকবে। ওরা পরের দিন একটা বাইক কিনতে যায়, কথা হয়। তা ওরা বললো আমাদের কাছে কিছু ক্যাশ পেমেন্ট নেই, আমরা জিরো পেমেন্টেই কিনবো, আমরা মাসে মাসে এরকম করে টাকা আপনাদের শোধ করে দেবো। তা এই কথা শুনে বলল ঠিক আছে, ব্যাংকের মানে থ্রুতে ওদের একটা বাইক হয়ে যায়, ওরা বাইকটা নিয়ে আসে, পাড়াতে বাইকটা সবাইকে দেখায়। আর যেহেতু অনেক আরও বন্ধুদের ছিল, ওদের ছিল না, ওরা ঘুরে ঘুরে সবাইকে দেখায়। সে ওদের একটা আনন্দ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, খুব 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 খুশি ওরা। হঠাৎ মানুষের মতিগতি বলে না, মতিভ্রম হয়েছে। তুমি ভালো আছো, ভালো খাচ্ছো, ভালো চলছো, ভালো ঘুরছো, ফ্যামিলিকে নিয়ে ভালো আছো, হঠাৎ করে তোমার মাথায় একটা ভূত চেপে গেল, আমি এটা করব, ওইটাই হয়ে গেল তোমার কিন্তু পতন শুরু, কিন্তু তুমি বুঝলে না। তো সেরকমই দুই দুই বন্ধু, রাম আর শ্যাম। রাম যেহেতু অনেক বড় হলেও শ্যামের কথা সবসময় শুনে চলে। রাম সেদিন শ্যামকে বলল, শ্যাম কালকে ভাই ছুটি আছে, সারা সপ্তাহ কাজ করি, আর ওদের কোনো ওই গভর্নমেন্ট ছুটি বা কিছু এইসব ছুটি নেই, যে গভর্নমেন্ট হলিডেগুলো থাকে ওদের ওইসব নেই, ছোটোখাটো একটা ফ্যাক্টরি তো, ওইসব নেই, কিন্তু রোববার করে ছুটিটা দেয়। ওরা শনিবার দিন বলছে, ভাই দেখ, রাম বলছে শ্যামকে, ছুটি তো পাই না, কালকে ছুটি পেয়েছি, বাইক আছে ভাই, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি উম, আমার গার্লফ্রেন্ডের বাড়ির ওইদিকে যাব। তা বলছে রামের গার্লফ্রেন্ড আছে, শ্যামের তো নেই। তো শ্যাম তখন বলছে, তোর গার্লফ্রেন্ডের বাড়ি যাবি, তার জন্য তুই যাবি, হ্যাঁ আমাকে কেন বলছিস? বলছে না ভাই, আমি তো একা একা কোথাও যাব না, দেখ কাজ করি এক জায়গায়, আমরা খাইও বসে একসঙ্গে, রাতে ঘুমানোর আগে কথাও বলি প্রত্যেক দিন, তোর মা আমার মা তো আলাদা না, বল, গাড়িও আমরা দুজনের পয়সায় কেনা, ঠিক আছে, তো গার্লফ্রেন্ড আমি যখন তুই যাবো তুইও যাবি, তোর গার্লফ্রেন্ড হলে আমি যাবো, এটাই না। তখন ও বলছে ঠিক আছে চল, রোববার দিন দুজনে দুপুরবেলা এই 12:30-1টার সময় রেডি টেডি হয়ে বেরোয়। তো রামের মা রামকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? তখন রাম বলল যে ওই শ্যাম বলছিল ওর পিসির বাড়ি যাবে, শ্যামের পিসির বাড়ি যাচ্ছি। তো তখন রামের মা শ্যামকে জিজ্ঞেস করে, কিরে শ্যাম তোর পিসির বাড়ি কোথায়? তখন ও বলছে জগদ্দল। বলছে ও পিসির বাড়ি যাবি, তাহলে তো তোদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। বলছে হ্যাঁ ওই হয়ে যাবে, দেখি অনেক বছর পর পিসির বাড়ি যাচ্ছি, বাইক কিনেছি দেখাতে। বলছে আচ্ছা আচ্ছা সাবধানে যাবি। কিন্তু ওরা পিসির বাড়ি যায়নি, ওরা গেছে ব্যারাকপুরে পোস্টমর্টম রুম যেখানে আছে, রিভার সাইড রোড, ওরা গেছে ওইখানে। এবার ঠিক যে ব্যারাকপুর পোস্টমর্টম রুমটা আছে ওখান থেকে সোজা গেলে কিছুটা ওর গার্লফ্রেন্ডের বাড়ি রামের। তো রাম শ্যামকে নিয়ে ওখানে যায়। ওরা অনেকটা মানে যেতে 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 ওদের অনেকটা সময় লাগে। ওদের মোটামুটি সন্ধে সন্ধে যখন হয়, সন্ধে সন্ধে, তখন ওরা গিয়ে ব্যারাকপুরে পৌঁছায়। ব্যারাকপুর তখন ক্যান্টনমেন্ট এলাকায় ওরা ঢোকে, তখন প্রায় 6টার কাছাকাছি। এবার ওখান থেকে পোস্টমর্টম রুম যেতে মোটামুটি 20-25 মিনিট বাইকে ওরা যায়। এবার পোস্টমর্টম রুমের ওখানটা ব্যারাকপুরে পুরো ফাঁকা থাকে, দুপুরবেলা দিনের বেলা ওইদিকে তো মোটামুটি পায়ে হেঁটে লোক অতটা চলাচল করতো না ওই সময়,
এখন যদিও যায় তাও খুব কম। তো সন্ধ্যার পর তো আর কেউ ওখান থেকে যাতায়াত করে না, গেলে পারেও সব বাইক নাহলে 4 চাকা, নিজের গাড়ি ছাড়া কেউ এখনো পর্যন্ত যায় না। রাতের বেলা কাউকে হেঁটে ওখান দিয়ে ঘুরতে দেখবে না, আরো ফাঁকা ওরা যায়। চলে তো যায় সন্ধ্যাবেলা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ওখানে, বলে যখন ফিরে আসছে পোস্টমর্টম রুমের ওখানে, এবার ওরা না অ্যাকচুয়ালি দিনের বেলা যখন গেছে, ওরা এর আগেও এসছে, জানে ওটা পোস্টমর্টম রুম। যখন ফিরছে তখন মোটামুটি ওই 8টা, 7:30, 8টা বাজে। তো যখন আসছে তখন না শ্যামের খুব জোরে বাথরুম পায়। এবার যেহেতু উনি রাম ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, ওখানে আর কি বলবে, একটা মেয়ে মেয়ে আছে, বলবে যে ভাই আমার বাথরুম পেয়েছে বা কিছু, ওর কিছু বলেনি। কিন্তু যখন আসছে তখন ওই পোস্টমর্টম রুমের ওখানে ও বলে যে স্যাম, ওই রাম একটু দাঁড়া না, আমি খুব জোরে বাথরুম পেয়েছি ভাই, না দাঁড়ালে লিভার বাস্ট করে যাবে। তখন রাম বলছে, স্যাম তোর এখনই বাথরুম পেলো এই জায়গায়? বলছে দাঁড়া তো, দেখবে বাথরুম, তারপরে যেগুলো প্রত্যেকটা মানুষের যেই জিনিসগুলো হয়, এগুলো তো আমাদের নেচার। ওই যখন প্রচুর জোরে বেগ আসে তখন কিন্তু দেখবে কোনো ভয়, কোনো মান সম্মান, কে দেখলো কি, এগুলো কিন্তু থাকে না। ভয় টয় তখন মাথায় থাকে না। তখন মনে হয় কখন কতক্ষণে দেহ থেকে সেগুলো বাইরে করব। অনেক করে বলতেও ওখানে কিন্তু শ্যাম দাঁড়াতে চায়নি। এই সরি, অনেক করে বলতেও কিন্তু ওখানে রাম দাঁড়াতে চায়নি। তারপর শ্যাম কিন্তু অনেক করে, মানে ভাই দাঁড়া ভাই, নাহলে আমি গাড়ি দিয়ে ছিটকে নিচে পড়বো, এইসব বলে ওকে দাঁড় করায়। ও শেষে ওখানে দাঁড়ায়। তখন দাঁড়াতে ও ছুটে একটা পাশে জঙ্গল মতো ছিল, ওখানটা যায়, গিয়ে ও দাঁড়িয়ে বাথরুম টাথরুম করে করে আসে। এবার যখন ও আসে গাড়িতে ওঠে, বলছে এরাম চল, গাড়ি স্টার্ট হয় না, গাড়ি স্টার্ট হয় না। ঠিক যেখানে দাঁড়িয়েছে ওর থেকে 5 পা পিছনে এগালে পোস্টমর্টম রুমটা। চুপচাপ নিস্তব্ধতা বজায় রেখে ভিতরে একটা মিটমিট করছে হলুদ রঙের বাল্ব লাইট। পুরো গাছের পাতা রাস্তায় ভেসে ভেসে আসছে হাওয়ায়, শুকনো পাতা হাওয়ায় রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। বসন্তকাল ছিল, বসন্তকালে দেখবে প্রচণ্ড হাওয়া দেয়, অসময় বেসময়। একটা পরিবেশ যেন ওখানটা ছমছমে হয়ে যায়, একটা অন্যরকম অনুভূতি দুজনের শরীরেই জানানো দেয়। ওরা বুঝতে পারছে কিছু একটা জানান দিচ্ছে, কিছু একটা অঘটন ঘটবে, কিন্তু তখন ওদের কোনো উপায় নেই কিছু করার মতো। রাম বলল, তোকে বারবার করে বললাম স্যাম এখানে নাবিস না, নাবিস না, তুই আমার কথা শুনলি না তো, কথা শুনলি না তো। এখন দেখ তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, নতুন গাড়ি মাইরি, নতুন গাড়ি খারাপ হয়ে যায়? হ্যাঁ তুই কি পাগল? তোকে এত করে বললাম এখানে নাবিস না, সেই তুই নাবলি, এবার কি হবে? হুম, দেখ পেছন ফিরে দেখ পোস্টমর্টম রুমটা কিরকম, দিকে একটা ভার ভার লাগছে, কিরকম একটা রক্ত পচা শুকনো রক্তের একটা আষ্টে গন্ধ। ছি, এখানে আমি দাঁড়াতে পারছি না, আমার শরীরের ভিতর খুব অদ্ভুত একটা অনুভব হচ্ছে। স্যাম তুই কিছু কর। স্যামে তো মাথায় হাত, স্যামও তো সেই জিনিসগুলো ফিল করছে, কিন্তু রামকে বলছে না ভয়তে, রাম এমনিতেই রেগে আছে। স্যাম তখন বলল, তুই একটা কাজ কর রাম, তুই গাড়ি থেকে নাম, আমি ঠেলছি, চল তুই গাড়ির হ্যান্ডেল ধর, এখান থেকে নিয়ে আমরা কোনো রকমে দৌড়ে এখান থেকে কিছুটা এগিয়ে যাই। অনেকটা আসলে একটা 3 মাথার মোড় পড়ে, অনেকটা আসলে ওখানে কিছুটা, আবার ওখান থেকে আসলে একটা চায়ের দোকান পড়ে, তারপর কিছুটা নন বেঙ্গলি পাড়া আছে, একটু লোকালিটি, তারপর কিছুটা এসে আবার একটু ফাঁকা, তারপরে একদম জমজমার জায়গা। চল। আর তোমাদেরকে আমি এত সুন্দর করে বলতে পারছি কারণ সেই জায়গায় আমি গেছি। পোস্টমর্টম রুমের সামনে যাইনি, কিন্তু সেই রাস্তায় আমার অনেকবার যাওয়া আসা আছে। এক দিদিভাই আছে, ওখানে গেছিলাম কাজে,
এমনিতেও কোনো কারণে আমরা গেছিলাম, যাই হোক চিনি। তো পোস্টমর্টম রুমের বিষয় ব্যক্তিগতভাবে আমারও অনেক ঘটনা জানা আছে, মানে আমার লোকাল মানুষের মুখে। যাই হোক, তো ওখান থেকে স্যাম ওকে গাড়িটা ঠেলে, রাম হ্যান্ডেলটা ধরে, খুব জোর হলে 2 থেকে 3 সেকেন্ডের জন্য গাড়িটা একটু নড়েছিল, গাড়ি পুরো স্টপ। মনে হচ্ছে কয়েকজন শক্তি গাড়িটাকে চেপে আটকে ধরে রেখেছে, যেইটা রাম আর শ্যাম দুজনের কারোর পক্ষে টেনে নিয়ে যাওয়াটা সম্ভব না, কারোর পক্ষেই না। তখন রাম শ্যামকে বলে যে, শ্যাম তুই একটা কাজ কর, পুরো তো ফাঁসিয়ে দিলি, কি করে বেরোবো এখান থেকে? তুই তোর ফোনটা বের কর, মোবাইল ফোন বের কর। শ্যাম বলছে, মোবাইল ফোনে কি করব? মোবাইল ফোন কি গাড়ি চালাবে নাকি? বলছে, তোকে বলছি তুই ফোনটা বের কর। ওই মুহূর্তে শ্যাম যে রামকে ওরকমভাবে বলছে, তার পেছনেও একটা বিশাল বড় কারণ কাজ করছে, যেইটা শ্যাম জানে না। কারণ শ্যাম রামের দিকে তাকিয়ে আছে, রাম দাঁড়িয়ে আছে বাইকের হ্যান্ডেলের কাছে, শ্যাম রয়েছে পেছনে দাঁড়িয়ে, হ্যান্ডেল ধরে যখন পেছনে দেখছে, আর শ্যামের পেছনে রয়েছে পোস্টমর্টম রুম, যেটা দেখতে পাচ্ছে রাম, সেটা শ্যাম দেখতে পাচ্ছে না, কারণ শ্যাম রামের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শ্যাম বলছে, কি হয়েছে তোর? কেন ফোন বের করবো? ফোন বের করে কি হবে? শ্যাম বলছে, তোকে বলছি ফোনটা বের কর, বিশাল বড় ফাস্তা কলে আমরা ফাঁসতে চলেছি, তুই তাড়াতাড়ি ফোনটা বের কর। ও এতবার বলাতে ফোনটা বা হাত পকেটে প্যান্টের ঢুকিয়ে ফোনটা বের করে, বলছে তাড়াতাড়ি হনুমান চাল্লিশা চালা। ও বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি চলছে না, হনুমান চাল্লিশা চালাবো? বলছে, শ্যাম কথা বাড়াস না, তুই হনুমান চাল্লিশা চালা। শ্যাম তখন বলছে, সত্যি তোর মাথাটা না সত্যি খারাপ হয়ে গেছে রাম। যাই হোক, শ্যাম ওই মুহূর্তে রামের কথা শুনে হনুমান চাল্লিশা চালিয়ে দেয়। যখন ফোনে হনুমান চাল্লিশা চালায়, ওদের চারপাশে একটা হাওয়া ওদেরকে শুধু ঘুরছে। শ্যাম অবাক হয়ে রামকে বলছে, এ রাম, হেই এত হাওয়া কোথা থেকে এলো ভাই? এরকম হাওয়া দিচ্ছে কেন? তখন তখন শ্যাম বলছে, রাম এত হাওয়া দিচ্ছে কেন বল না। তখন রাম বলছে, এতক্ষণ ধরে তোকে এইটাই তো বলতে চাইছি। যখন হনুমান চাল্লিশা ওরা চালায়, তখন ওদের গাড়ি যখন স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করে, ওদের গাড়ি স্টার্ট হয়। হনুমান চাল্লিশা চালিয়ে পেছনে বসে শ্যাম রামকে বলে, রাম যত জোরে পারিস তুই পিক আপ বাড়া ভাই, এখান থেকে চল, আর জীবনেও এখানে আসবো না ওখান থেকে কোনো রকমে। তখন গাড়ি নিয়ে একদম সোজা বেরিয়ে যায়, আর সোজা বেরিয়ে একদম ওরা যখন ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট এলাকায় একটা স্কুলের সামনে এসে দাঁড়ায়, সেই স্কুলের নাম আমাকে বলেছে, সেই স্কুলের নাম আমি এখন বললাম না। সেই স্কুলের সামনে এসে যখন দাঁড়ায়, অদ্ভুতভাবে অদ্ভুতভাবে দুজনে ঘেমে পুরো স্নান করে গেছে। যে কি হচ্ছে আমাদের সাথে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কি হলো এতক্ষণ, আমরা দুজন কি দেখলাম? তখন ব্যারাকপুরে এসে একটা চায়ের দোকানে দাঁড়ায়। শ্যাম তখন রামকে বলল, তুই জানিস, তোকে এতবার করে বলছিলাম যে তুই হনুমান চাল্লিশা চালা, তুই চালাচ্ছিলিস না। তুই জানিস তোর পেছনেই 5 পা পিছিয়ে গেলে পোস্টমর্টম রুম ছিল। তখন শ্যাম বলছে, হ্যাঁ জানি তো, জানি তো ভাই, আর কোনোদিন ভাই আসবো না। ভাই আমার 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 খুব ভয় লেগেছে ভাই। বলছে, তুই কেন? আমিও আর আসবো না, আসলেও দিনের বেলা আসবো, না হলে পারে ওকে আমরা ব্যারাকপুরে দেখা করতে বলবো, কিন্তু ওর বাড়ির কাছে আর যাব না। কারণ শ্যাম
পেছনে ছিল, কিছু দেখেনি। শ্যাম তো রামকেই দেখছিল, কিন্তু রাম শ্যামের দিকে তাকিয়েছিল। শ্যাম বলে, তুই কি হয়েছে বল রাম। তখন রাম বলে, আমি যখন তোর দিকে দেখছিলাম, পোস্টমর্টম রুমের কাছে একজন মহিলা চুপ করে দাঁড়িয়েছিল, যে পুরো আপাত মস্তক একটা কালো কাপড়ে ঢাকা, কিন্তু একজন 5 থেকে 5.5 ফুট হাইট, তার উচ্চতায়, রোগা একদম জিন্নে জড়া। তার চোখ মুখ আমি বুঝতে পারছি না, কিন্তু তার মুখ খোলা। সে একটা আপাত মস্তক কালো, একটা কাপড় যেরকম মানে ইসলামিক ধর্মে যেরকম বরখা পরে, বোরখার মতো ওই রকম, কিন্তু মুখ খোলা, লং স্কার্ট বা মিডিও বলা চলে, এরকম কিছু একটা পোশাক পরনে ওই পোস্টমর্টম গেটের সামনে দাঁড়িয়েছিল, যার মুখ খুব কাছের থেকেও দেখা যাচ্ছিল না, কারণ ওরা যেইখানে দুজন দাঁড়িয়েছিল ওর থেকে 5 পা পেছন, মানে বুঝতে পারছো, রীতিমতো আলো জ্বলছে, সেখানে কেন দেখা যাবে না একজন মহিলা দাঁড়িয়ে থাকলে? কিন্তু ওরা দেখতে পারিনি। অতক্ষণ ওই রাস্তায় না একটা গাড়ি গেছে, না একটা গাড়ি এসেছে, কোনো গাড়ি না গেছে, না কোনো গাড়ি এসছে, পুরো রাস্তা পুরো ফাঁকা, ধুধু করছে, শুধু বসন্তের হাওয়ায় শুধু গাছের পাতাগুলো রাস্তার মধ্যে উড়ে বেড়াচ্ছে ঝুরঝুর ঝুরঝুর করে, ঝোড়ো হাওয়ায়। তারপর থেকে রাম আর শ্যাম কোনো দিন, ওরা সন্ধেবেলা ওই দিকে তো যায়নি, যখনই এসছে ওরা তখনই ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির দোকানের সামনে, নাহলে আরসালামের সামনে, না হলে ব্যারাকপুর জুডিওর সামনে, না হলে ব্যারাকপুর স্টেশনে ওরা দেখা করেছে। এই ছিল আমাদের ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনাটা বাস্তব, কারণ আমি তোমাদের বলতে পারি আমাদের এখানে অনেক মানুষের সাথে আমাদের ব্যারাকপুর পোস্টমর্টম রুমে আসতে যেতে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। যেরকম ছোট করে একটা কথা বলি, একজন বাইক নিয়ে ওইখানে কোনো প্রোমোটারের কাছে গেছিল। প্রোমোটারের, উনিও প্রোমোটার যিনি ঘটনাটা বলেছিলেন, বলছে ওখানে আমার এক সিনিয়র প্রোমোটার দাদার বাড়ি। অনেক দিন ধরে আমাকে বলছে যে তুই আয়, কিছু কাজের হিসাব করার বাকি ছিল। তো আমি যেতেও পারছি না, বলছে দেখ যদি এই কাজের হিসাবটা না হয় তাহলে আমরা নতুন কাজটা ধরবো কী করে, একটা কাজের তো হিসাব নিকেশ থাকে। তো সেই কাজের জন্য যে দাদা ঘটনাটা বলেন, প্রমোটার দাদা, উনি গেছিলেন ওনার সিনিয়র প্রমোটারের কাছে। বলছে যখন আমি ওই রাস্তা দিয়ে আসছি, আমার পেছনে মনে হচ্ছে 4-5 জন দৌড়ে দৌড়ে আসছে। পুরো মানুষ, যদি তুমি সাইকেল বা বাইক নিয়ে আসছো, তোমার পেছনে যদি কেউ দৌড়াতে দৌড়াতে আসে, তুমি তো ফিল করবে, বুঝতে পারবে, পুরো কেউ যেন দৌড়াতে দৌড়াতে আসছে। বলে আমি লুকিংয়ে দেখছি, মনে হচ্ছে যেন মানে কোনো জামা কাপড় আমার পেছনে, কোনো শরীর ছাড়া জামা কাপড় ভাসতে ভাসতে আসছে, মানে কোনো জামা কাপড় দৌড়ে দৌড়ে আসছে। আমি যখন, আমি তো জানি এই দিকটা ভালো না, উনি জানেন, আর উনিও ব্যারাকপুরেরই মানুষ। বলছে আমি যখন পোস্টমর্টম রুমের ওখান থেকে চলে আসি, অনেকটা সোজা 3 মাথার মোড়ে, মাথার মোড় বলে ওইটা, ওই মাথার মোড়ে যখন দাঁড়াই, দাঁড়িয়ে যখন পেছনে দেখি, দেখি কিছুই নেই, হাওয়া, সব হাওয়া, কিছু নেই। ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল। এরকম অনেকের কাছে আমি এরকম অভিজ্ঞতা শুনেছি, পোস্টমর্টম রুমের ওখানে এরকম ঘটনা হয়েছে, কারণ ওই জায়গাটা ভালো না। তো চলো এবার আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, ঘটনাটা কেমন লাগলো বলো। আশা করি আমরা এবার প্রত্যেক দিন ঘটনা পাবো। এই কদিন বুঝতে পারছো বেলদা গেলাম, খড়গপুর, ওখান থেকে আসলাম জন্মদিন, তারপর আজকেও আমি বেহালায় কাজ করে এসে তোমাদের সাথে ঘটনা রেকর্ড করছি। আমি 2 দিন ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন হলে পরে প্রচণ্ড খারাপ ব্যাপার হয়ে যাবে, কারণ তোমরা জানি অপেক্ষা করো, আর আমি তোমাদের ঘটনা না দিতে পারলে আমারও খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো আর বকবো না, এবার নামগুলো পড়ি। কমেন্ট পড়তে পড়তে তোমাদের আমি জানাই, তোমরা যদি পোস্টমর্টম রুমের আমাদের ব্যারাকপুরের ঘটনা শুনতে চাও, আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেকগুলো ঘটনা আমাদের ব্যারাকপুর পোস্টমর্টম রুমের ওখানে ঘটে যাওয়া। আমার ছেলে এক কোচিংয়ে পড়তে যেত, তার ওখানে তার মানে আমার ছেলের বন্ধু বাড়ি, তার মায়ের সাথে আমার পরিচয় হয়েছিল, যেটা মানে স্বাভাবিক।
পড়তে গেলে কোচিং ক্লাসে তো ওখানে ছেলে মেয়েদের সাথে মাদের বন্ধুত্ব হয়, তো তার মুখেরও কিছু অভিজ্ঞতা আমি তোমাদের শোনাবো। যদি শুনতে চাও কমেন্ট করো, আমি শোনাবো। তো চলো, আমরা প্রথম কমেন্ট পেয়েছি প্রদীপ দাস, আয়ান হালদার, তুলসী ত্রিপাঠী বলেছো কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। তারপর ঝুমা চ্যাটার্জি বলেছো, সোনা বোন তুমি আমার নাম বলছো না, আমি কিন্তু তোমার গল্পে রোজ কমেন্ট করছি, কিন্তু সবার নাম বলছো। আমি দিনে যখন পড়ি তখন তোমার ভূত ভয়ঙ্কর ঘটনা শুনতে চলে আসি। তুমি সোনা বোন ভালো থেকো, জয় বড় মায়ের জয়। আচ্ছা, ইন্দ্রজিৎ কমেন্ট করেছে, দিদি সবার কমেন্টগুলোই যত্ন সহকারে পড়ে আর চেষ্টাও করে। এখনকার নাম না পড়তে পারলে সেটা হয় কোনো কারণে দিদির চোখে পড়েনি, বা অন্য সময় অনেক নানান কারণে কমেন্ট শো করে না। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছো, ঠিক, একদম ঠিক। এর জন্য দুঃখ পাবেন না, দিদির চোখে পড়লে অবশ্যই কমেন্ট করবে। আপনিও মায়ের কৃপায় ভালো থাকবেন। বাহ ইন্দ্রজিৎ ভাই, খুব ভালো বলেছো। অনেক সময় হয় কি দেখো, ধরো কমেন্টটা আমি এখন পড়ছি, ওকে, এই সময় হয়তো কেউ আমাকে কমেন্ট করেনি, আমি কমেন্টটা পড়ে যখন আমি রেকর্ডটা করে ফেলবো, তারপর যদি এসে কমেন্টটা করে, তো আমার তো আগেই রেকর্ডটা হয়ে গেছে, আমি তখন তো নামগুলো বলে দিয়েছি, তাহলে আমি তখন কমেন্টটা কি করে পড়বো? এই ক্ষেত্রেই কিন্তু কমেন্টের নামগুলো বলা হয় না। আদার্স তোমরা তো আমার নিজের লোক, শত্রু তো না, আমি শত্রুদের নাম বলি, যে ব্যাকা ব্যাকা কমেন্ট করে তাদেরও নাম বলি। তারপর সন্তুর দুনিয়া, তারপরে ফুলেশ্বরী চক্রবর্তী বলেছে চলে আসলাম ঘটনা শুনতে। তারপরে আমাদের নীলিমা সিংহ, তারপর ইন্দ্রজিৎ রয় চৌধুরী। আমি আর কমেন্টগুলো পড়ছি না, আমি জাস্ট এখন শুধু নামগুলো বলছি। হ্যাঁ, অনেক বড় হয়ে যায়, নাহলে এডিট করতেও দেরি হবে, ঠিক আছে, তাহলে ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, আর ঘটনাটা বড় হয়ে গেলে এডিট করতেও অনেক টাইম লাগবে, তোমাদের কাছে ভিডিও যেতেও অনেক টাইম লাগবে, তাই জন্য শুধু নামগুলো বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের পাপ্পু দেব ভাই কমেন্ট করেছো, তারপরে কৃষ্ণা ধারা, চুমকি বিশ্বাস, তারপরে সুতপা সামন্ত, শম্পা মিত্র, ডালি দেবনাথ, পিন্টু ঘোষ, তারপরে সন্দীপ পাসোয়ান, আচ্ছা, জাসমিন কালাম, তারপর সন্দীপ পাসোয়ান, তারপরে সুজাতা দাস, বনানী কর্মকার দিদিভাই, রূপা দে, তারপরে কৌশিকী ঘোষ, চৈতালি রয়, সুমিতা বিশ্বাস, তারপরে কমেন্ট করেছো সৌমিত্র ভট্টাচার্য, শিলা বসু, তুলসী ত্রিপাঠী, কৃষ্ণা মুখার্জি, তারপরে আমাদের রিয়া করেছো কমেন্ট, তারপরে শম্পা মিনি কিচেন, সুদীপ রয়, সুমন কান্তি মান্না বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, বাপন সাহা, সোনিয়া মণ্ডল, সঞ্চারী চক্রবর্তী, তারপরে মমি ভট্টাচার্য, পুলক চক্রবর্তী, পিঙ্কি দাস, ডিএসএসবি ফ্যামিলি, জলি হাজরা, তমাল মণ্ডল, তারপর কমেন্ট করেছো আমাদের কিষাণু মান্না, জল্পনা মজুমদার, অপর্ণা মণ্ডল, আচ্ছা, তারপরে শ্রাবণী হাজরা, সোহিনী রয়, সুনিতা চন্দ্র, আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, সোমা দাস পরিবার থেকে, আর নীলিমা মজুমদার, সরি 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 নীলু মজুমদার, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই যেরকমভাবে আমার জন্মদিনের উইশ করেছো, এই না হলে নিজের লোক, সত্যি বলছি মন থেকে আমার খুব খুব ভালো লেগেছে। এরকমভাবে পাশে থেকো, একসাথে। কোনো ভুল ঝুঁক যদি কোনো সময় কিছু করে ফেলি, তোমরা অবশ্যই আমাকে গাইড করে দিও, সেই অধিকার তোমাদের আছে। শুধু পরিবার বলেই না যে তোমরা ভালো ভালোই বলতে হবে, খারাপ যদি কিছু দেখো অবশ্যই সেটাও বলবে। তো এখনের মতো আসছি, আগামীকাল অবশ্যই ঘটনা পাবে। টাটা, গুড নাইট, লাভ ইউ টু।